সারা গ্রাম জুড়ে আজ সেই ঢাকের সেই দ্রিম দ্রিম শব্দটাতে যেন পাতায় পাতায় ঘুরে বেড়াচ্ছে। বাতাসের সাথে মিশে থেকে থেকে ভেসে আসছে উলুধ্বনি। কিন্তু এই ধ্বনি কোনো মঙ্গলের বার্তা বয়ে আনছে না, বরং এক অশুভ সংকেতের মতো শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দিচ্ছে। শব্দটা কানে আসতেই এক অজানা শঙ্কায় সারা শরীর রিড়ি করে ওঠে। মনে হয় নিশ্ছিদ্র অন্ধকার চিরে সেই আওয়াজ ধীরে ধীরে ধমনীতে বিষের মতো ছড়িয়ে পড়ছে। অমাবস্যার এই নিথর নিস্তব্ধতায় শব্দগুলো যেন আরো বেশি অশরীরী, আরো বেশি জোরালো। আজ রাতে বাইরে শুধু একদল নিশাচরের বাস। অন্ধকার পথে পা বাড়ালেই ওরা ধরবে, তারপর ছিঁড়ে খাবে শরীরের তপ্ত মাংস। হঠাৎ এক দমকা বাতাসে ঘরের মূল ফটকটা আর্তনাদ করে খুলে গেল। এক ঝলক ঠান্ডা হাওয়া উঠোনে ঢুকে পাক খেতে লাগলো উন্মত্তের মতো। ওদিকে ঘরের চারপাশে এখন জমাট বাঁধা অন্ধকার। ভাঙা তুলসী মঞ্চের শুকনো পাতাগুলো বাতাসের ঝাপটায় সরসর শব্দে কথা বলে উঠছে। মৃত গাছটা যেন বুক ফাটা চিৎকারে অভিশাপ দিচ্ছে এই বাড়িকে। তারই পাশে ঠাকুর দালানে স্তব্ধ হয়ে আছে বেশ কয়েকটি অসম্পূর্ণ মাটির প্রতিমা। কালের প্রকোপে অঙ্গ প্রত্যঙ্গ থেকে মাটি ঝরে গিয়ে বেরিয়ে এসেছে বাঁশের কঙ্কাল। অসম্পূর্ণ মুখের সেই শূন্য খাঁচাগুলো দেখলে বুকের ভেতরটা ধক করে ওঠে। যেখানে টানা টানা চোখ আর টিকালো নাক হওয়ার কথা ছিল, সেখানে এখন কেবল এবড়ো খেবড়ো মাটির প্রলেপ। দেখে মনে হয় প্রতিমায় রূপ দেওয়ার আগেই শিল্পীকে প্রাণ বিসর্জন দিতে হয়েছিল। বোঝা যায় কোনো এক কালে এই প্রাঙ্গণে অতি যত্নে ঠাকুর গড়ার কাজ হতো। গৃহকর্তা হয়তো ছিলেন কোনো নিপুণ মৃৎশিল্পী, যার হাতের ছোঁয়ায় প্রাণ পেত মাটির অবয়ব। কিন্তু আজ তারা এমন বিভৎস অবস্থায় পড়ে আছে কেন? উত্তরটা হয়তো লুকিয়ে আছে এই গ্রামেই কোনো অভিশপ্ত কোণায়, যেখানে আজও থকথকে অন্ধকার জমা হয়ে আছে। সিঁড়ি দিয়ে উপরে উঠলে অন্ধকার যেন আলকাতরার মতো শরীর লেপ্টে ধরে। দোতলার বারান্দা লাগোয়া ঘরগুলো পোড়া আগুনে ঝলসানো রূপ নিয়ে আকাশের দিকে দাঁত বের করে চেয়ে আছে যেন। তার ভিতর থেকে এখনো ভেসে আসছে মাংস পোড়া কটু গন্ধ। বহু যুগ আগে এই বাড়িতে মানুষের শেষ পায়ের চিহ্ন মুছে গেছে। অবশিষ্ট বাড়িটাতে দেওয়ালে দেওয়ালে বট অশ্বত্থের শিকড়গুলো সাপের মতো জড়িয়ে ধরছে পুরো ইমারতকে, যেন তারা আষ্টে পৃষ্ঠে গিলে খেতে চায় এই ধ্বংসস্তূপকে। ঠিক এই মুহূর্তে দূর থেকে আবার ভেসে এলো সেই ঢাকের আওয়াজ আর উলুধ্বনি, সাথে গম্ভীর কণ্ঠে মন্ত্র পড়ার শব্দ। শব্দটা যেন খোলা দরজা দিয়ে সরাসরি প্রবেশ করল পরিত্যক্ত ঠাকুর দালানে। সেই মৃতপ্রায় অসম্পূর্ণ প্রতিমাগুলোর মধ্যে একটি
হঠাৎ নড়ে উঠল। দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে মাটির প্রলেপ দেওয়া সেই কঙ্কালসার শরীরটা উঠে দাঁড়ালো। তারপর ধীর পায়ে নিজের সেই বীভৎস রূপ নিয়ে অন্ধকার ফুঁড়ে হেঁটে চলল ওই শব্দের উৎস লক্ষ্য করে। পথের শেষে এক ভাঙাচোরা মন্দিরের সামনে এসে থামল মূর্তিটি। মন্দিরের গর্ভগৃহ শূন্য, সামনে এক দঙ্গল মানুষের ভিড়, কিন্তু তাদের চোখে মুখে প্রাণের কোনো স্পন্দন নেই। সবাই যেন সম্মোহিত। মন্দিরের সামনে একটা বিশাল হাঁড়ি কাঠ। সেই কাঠকে পাশ কাটিয়ে মূর্তিটি গিয়ে বসল মন্দিরের শূন্য বেদিতে। মাটিতে আঁকা গাঢ় লাল রঙের আলতার দাগ, কিন্তু সেই আলতার রেখাগুলো ছিল উল্টো। পায়ের আঙুলগুলো মন্দিরের পেছনের দিকে ফেরানো, যেন মনে হচ্ছিল কোনো অশুভ শক্তি তার উল্টো পায়ে ভর করে এই গ্রামে বিচরণ করতে শুরু করেছে। ঠিক সেই সময় হঠাৎ অন্ধকারের বুক চিরে এক তীব্র গোঙানির শব্দে চারপাশের থমথমে ভাবটা কেটে গেল। টলতে টলতে একটা মানুষের অবয়ব এসে দাঁড়ালো হাঁড়ি কাঠের সামনে। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত বিকৃত হাসি। সামনে রক্তাভ বসনধারী পুরোহিত, তার চোখে এক উন্মাদ দৃষ্টি। এই একটি মাত্র ব্যক্তিই যেন মৃতের মাঝে জীবনের উষ্ণতা। কোনো এক অদৃশ্য আকর্ষণে মানুষটি ধীর পায়ে হাঁড়ি কাঠের গর্তে নিজের মাথাটা সঁপে দিল। মুহূর্তেই গর্জে উঠল ঢাক ঢোল কাঁসর। পৈশাচিক উল্লাসে ফেটে পড়ল উপস্থিত জনতা। সেই উন্মাদনার মাঝেই পুরোহিতের হাতের ভারী খাড়াটা একবার বিদ্যুতের মতো ঝিলিক দিয়ে উঠল, আর পরক্ষণেই নেমে এলো লক্ষ্য বস্তুর ওপর। খ্যাচ শব্দটা ঢাকা পড়ে গেল উলুধ্বনির তলায়। গরম রক্তে ভিজে সপ সপ করতে লাগলো মন্দির প্রাঙ্গণ। অতি যত্নে কাটা মাথাটা পুরোহিত তুলে নিয়ে এগিয়ে গেলেন মন্দিরের ভিতরে। আর সেখানেই কাটা মাথাটা সযত্নে তুলে রাখা হলো, যেখানে সার দিয়ে রাখা আছে অজস্র কাটা মাথার শাড়ি। পুরোহিত এবার দুই হাত তুলে চিৎকার করে উঠলেন, এই নিয়ে 100 চাল, আর মাত্র 4টি মাথা। তারপরে পূর্ণ হবে এই মায়ের মুন্ডুমালা। উপস্থিত জনতার মাঝখান থেকে একটি মাত্র জীবন্ত কণ্ঠস্বর মহা উল্লাসে চিৎকার করে উঠল, জয় অকাল চণ্ডীর জয়, জয় অকাল চণ্ডীর জয়, জয় অকাল চণ্ডীর জয়। সেই জয়ধ্বনিতেই অদ্ভুতভাবে দুলতে শুরু করল সেই অসমাপ্ত মূর্তিটি। মাটির বুক চিরে বেরিয়ে এলো প্রবল হুঙ্কার, যা এই আলকাতরা মাখা অদ্ভুত গ্রামটার প্রতিটি কোনায় কোনায় অদ্ভুতভাবে ছড়িয়ে পড়তে লাগলো। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমাদের চ্যানেলে আপনারা এর আগেও লেখিকা নবনীতা বোসের অসাধারণ এবং অত্যন্ত ভয়ের কয়েকটা গল্প শুনেছেন।
আজ সেরকমই, বরঞ্চ তার থেকেও বেশি স্কেয়ারি আর প্রপার একদম গ্রাম বাংলার একটা গল্প শুনতে চলেছেন আপনারা। গল্পেতে রয়েছে একটা পুরনো গ্রাম, সেই গ্রামের ইতিহাস, এক তান্ত্রিক এবং 4 বন্ধুর অ্যাডভেঞ্চার। সব মিলে একটা জমজমাট এবং অত্যন্ত ভয়ঙ্কর একটা গল্প আজকে আমরা শুনব নবনীতাদির কলমে। আজকের গল্পে চণ্ডী ও নয়নার চরিত্রে বর্ণালী, তিস্তার চরিত্রে রয়েছে প্রদীপ্তা, প্রলয়ের ভূমিকায় রয়েছে সৌরভধ্বনি সাহা, আর অম্লান সহদেব, তিলকনাথ তান্ত্রিক, আর গল্প পাঠে রয়েছে প্রত্যয়, ঠাকুরদাস জমিদার, সুমিতেন্দ্র। দেরি না করে শুরু করছি আজকের এপিসোড। বাট স্টার্ট করার আগে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম গল্প কিন্তু মিস হয়ে যাবে। শুরু করছি আমাদের আজকের পর্ব, নবনীতা বোসের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প অকাল চণ্ডী। সাইকেল রিকশার চাকা থেকে আসা একঘেয়ে ক্যাঁচ ক্যাঁচ শব্দে জঙ্গলের নিঝুম নীরবতা ভেঙে জেগে উঠল এক ঝাঁক পাখি। মগডালে তখন তাদের বাড়ি ফেরার হুলুস্থুলু কাণ্ড চলছে। বিকেলের মরা রোদে ডানা ঝাপটে তারা যেন একে অপরকে দিনের শেষ গল্পটা বলছে। ঠিক সেই সময় গ্রামের লালমাটির পথ চিরে এগিয়ে চলল 2টি রিকশা। গ্রামের নাম বনকাটি। রাঙামাটির চড়াই উতরাই পথ পার হয়ে রিকশা দুটি যখন গন্তব্যে পৌঁছল, তখন শালবনের মাথায় বিকেলের শেষ সোনালি আভা আলতো করে খেলে যাচ্ছে। এক পাশে আদিগস্ত জঙ্গল, আর পাশ দিয়ে সাপের মতো এঁকে বেঁকে বয়ে যাওয়া সরু নদী। তারই এক প্রান্তে পুরনো ধাঁচের সুন্দর একটি গেস্ট হাউস। শিউলি আর বুনো ফুলের তীব্র মিষ্টি গন্ধে চারপাশটা মম করছে। শহুরে কোলাহলকে বহু দূরে ফেলে এমন নিরিবিলি নির্জনতা যেন স্বপ্নের মতো। গেস্ট হাউসটির নাম পাখি বাড়ি। রিকশা থেকে নামতেই গেস্ট হাউসের ম্যানেজার অম্লান মুখার্জি মশাইকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসতে দেখা গেল। 2 রিকশা থেকে ঝুপঝাপ করে নেমে পড়ল 4 জন, নয়না, প্রলয়, তিস্তা আর অরুণ। অম্লানবাবুকে হাত জোর করে এগিয়ে আসতে দেখে প্রলয় অরূপীর দিকে তাকিয়ে একবার চোখ টিপল। অরূপী এগিয়ে গেল কথা বলতে। ওদিকে তিস্তা আর নয়না তখন মুগ্ধ চোখে চারপাশটা দেখছে। নমস্কার নমস্কার, আমি অম্লান মুখার্জি। আপনারা তবে এলেন? অম্লানবাবু যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। জানেন, একটু আগে সহদেবকে বলছিলাম, দেখো দেখি কি কাণ্ড। বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো, অথচ বাবুদের এখনো পাত্তা নেই। অরূপ সামান্য হেসে প্রতি নমস্কার জানিয়ে বলল, নমস্কার। আসলে আমাদের ভারতীয় রেল তো বরাবরের মতোই লেট, নইলে অনেক আগেই পৌঁছে যেতাম। তারপর আশপাশটা একবার দেখে নিয়ে যোগ করল, তা নামটা কিন্তু বেশ রেখেছেন, পাখি বাড়ি। সত্যি পাখিতে পাখিতে ভর্তি চারিদিক। কথাটি বলে সানগ্লাসটা খুলে পকেটে রাখল অরূপ। অরূপের ঠিক পাশেই এসে দাঁড়ালো প্রলয়। মুখে তার চিরপরিচিত কৌতুক। অম্লান বাবুকে উদ্দেশ্য করে বলল, আসলে ট্রেনের গতিবেগ বাড়ানোর সাধ্য তো আমাদের নেই মুখার্জি মশাই। থাকলে আজই এখানে রেল লাইন পেতে দিতাম। খিদে পেটের ভিতরটা এখন বিশ্বযুদ্ধ শুরু করেছে। এই দেরি হয়েছে বলে খাবার জুটবে না এমনটা বললে কিন্তু এই নির্জন বনকাটিতে অনাহারে মরতে হবে আমাদের। প্রলয়ের কথা শুনে অম্লানবাবু জিভ কেটে বললেন, আরে ছি 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 ছি, কি যে বলেন বাবু। আমার এখানে অতিথি আপ্যায়নের কোনো ত্রুটি পাবেন না। রান্না বান্না সব রেডি। পরক্ষণেই তার গলার স্বরটা কেমন যেন একটু ভারী হয়ে এলো। আসলে আমাদের এখানে তো সন্ধ্যা নামলেই নিঝুম অন্ধকার। কেউ সচরাচর বাইরে বেরোয় না, তাই বাড়ির ভেতরেই সব ব্যবস্থা রাখতে হয়। প্রলয় মজার মুডে থাকলেও অরূপের কান এড়ালো না কথাটা। সে একটু তীক্ষ্ণ চোখে তাকিয়ে জিজ্ঞাসা করল,
কেন বলুন তো? সন্ধ্যাবেলায় কোনো ভয় টয় আছে নাকি? অম্লান বাবু মুহূর্তের জন্য থমকালেন, তারপর হালকা করে হেসে সামলে নিয়ে বললেন, আরে ভয় কিসের? দেখছেন না কেমন গহীন জঙ্গলে ঘেরা জায়গা, লোকালয় এখান থেকে অনেকটা দূরে। এই অন্ধকারে বাইরে বেরিয়ে বা কি করবেন? অম্লান বাবুর হাসিতে একটা অদ্ভুত আড়ষ্টতা ছিল, যা অরূপের খটকা বাড়ালো। এর মধ্যেই ভেতর থেকে খাটো ধুতি পরা সহদেব হাসি মুখে এসে দাঁড়ালো। তল্পি তল্পাগুলো হাতে নিয়ে সে বিনীতভাবে বলল, আসুন বাবুরা, ঘর একদম টকটকে করে রেখেছি। এই যে মহারানীরা, তোমাদের ওই সেলফি পুরাণ কি আজ শেষ হবে, নাকি আজ গেস্ট হাউসের বাইরেই রাত কাটানোর পরিকল্পনা করেছো? তিস্তা আর নয়নার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল প্রলয়। ওর স্বভাব এই, সব সময় পেটে এক গাদা কৌতুক আর মুখে কথার তুবড়ি। নয়না আর তিস্তা তখন জঙ্গলের ব্যাকগ্রাউন্ড বানিয়ে পোজ দিতে ব্যস্ত। প্রলয় আবার টিপ্পনি কাটল। ওদিকে একবার তাকিয়ে দেখ, আমাদের মালপত্রগুলো আমাদের আগে গেস্ট হাউসে ঢুকে পায়ের ওপর পা দিয়ে বিশ্রাম নিচ্ছে, আর আমরা দাঁড়িয়ে আছি শুধু তোদের এই প্লাস্টিক হাসির অপেক্ষায়। প্রলয়ের খোঁচায় নয়না এবার সত্যি বিরক্ত হয়ে ঘুরে দাঁড়ালো। উফ, আসছে তো, এখানে এসেও একটু শান্তি দিবি না তোরা? পরক্ষণেই তার নজর গেল অরূপের দিকে। অরূপ চুপচাপ দাঁড়িয়ে কি যেন ভাবছে, ওর কপালে ভাঁজ। নয়না গলার সুর নরম করে জিজ্ঞাসা করল, এই অরূপ, তোর কি হয়েছে বলতো? মুখটা এমন হাঁড়ি করে রেখেছিস কেন? নয়নার কথায় প্রলয় একবার অরূপকে মেপে নিল, তারপর দীর্ঘশ্বাস ফেলে নাটুকে গলায় বলল, ব্যাস হয়ে গেল, আমাদের সারা বেরোনোটাই এবার গুবলেট। গোয়েন্দামশাই, নিশ্চয়ই অম্লানবাবুর কোনো কথায় খটকা খুঁজে পেয়েছেন, তার মনে এখন সন্দেহের এভারেস্ট তৈরি হয়েছে। তিস্তা হাসতে হাসতে যোগ করল, দ্যাটস রাইট। এবার অরূপ বলবে, এই বাতাসের গন্ধে আমি কেমন যেন একটা অশুভ গন্ধ পাচ্ছি রে। ওদিকে দেখ, গাছটা কেমন যেন বাঁকা চোখে তাকাচ্ছে। রাখ তোদেরই আর কি। শোন, সব কিছু একটু আগে ভাগে জেনে রাখা ভালো না? এমনিতেই এদিকটায় জনপ্রাণী নেই। চল এখন ভেতরে যাওয়া যাক। প্রলয় ঠিকই বলেছে, খিদের চোটে পেটের ভেতরে একদম ডন দিচ্ছে চুচোগুলো। কিন্তু রাত্রি নামতেই বনকাটির আকাশ বাতাস গিলে খেল একরাশ ঘন অন্ধকার। সেই অন্ধকারের কোনো তল নেই, নেই কোনো শেষ। বারান্দায় বেরিয়ে আসতেই তিস্তার মনে হলো চারপাশের জঙ্গলটা যেন এক বিশাল হাঁ করা গহ্বর, যা নিঃশব্দে এগিয়ে আসছে গেস্ট হাউসটাকে গ্রাস করতে। সারা গেস্ট হাউসটা এই মুহূর্তে একটা রহস্যময় অট্টালিকায় রূপান্তরিত হয়েছে। যতদূর চোখ যায়, দীর্ঘ জনহীন বারান্দাটা টিমটিমে আলোর তলায় পড়ে আছে। তিস্তার মনে খটকা লাগলো, ইন্টারনেটে এত বড় বড় বিজ্ঞাপন দেখে তারা এখানে এলো, অথচ সারা গেস্ট হাউসে তারা চারজন ছাড়া আর কোনো মানুষের চিহ্ন নেই কেন? ভাবনাটা শেষ হওয়ার আগেই তার কানের পর্দায় ধাক্কা দিল একটা গম্ভীর শব্দ, ঢাকের শব্দ। তিস্তা চোখ কুঁচকে অন্ধকারের দিকে তাকালো। শব্দটা কি জঙ্গলের গভীর থেকে আসছে, নাকি বাতাসের পিঠ চড়ে আরো দূর থেকে ভেসে আসছে
এই অশুভ ধ্বনি। দিদিমণি চা এনেছি। হঠাৎ পিছন থেকে আসা ফ্যাঁস ফ্যাঁসে গলার স্বরে তিস্তা চমকে উঠল। ঘাড় ঘুরিয়ে দেখল বাদুড়ি টুপিতে মুখ ঢাকা সহদেব হাতে কেটলি নিয়ে দাঁড়িয়ে। সকালে তাকে যতটা সাধারণ মনে হয়েছিল, এই ছায়ামাখা আলোয় তার অবয়বটা ঠিক ততটাই অদ্ভুত লাগছে। নিজেকে সামলে নিয়ে তিস্তা ফিসফিস করে জিজ্ঞাসা করল, আচ্ছা সহদেব, ওই ঢাকের শব্দটা কোত্থেকে আসছে বলতে পারো? এই ভর সন্ধ্যেতে এই জঙ্গলে কিসের পুজো হচ্ছে? মুহূর্তের মধ্যে সহদেবের শরীরটা যেন পাথর হয়ে গেল। তার ঘোলাটে চোখে একরাশ গাঢ় বিস্ময় আর আতঙ্ক ফুটে উঠল। কাঁপা গলায় সে পাল্টা প্রশ্ন করল, দিদিমণি আপনি শুনতে পাচ্ছেন? আপনি আপনি সত্যি সেই শব্দ শুনতে পাচ্ছেন? সহদেবের গলার স্বর শুনে তিস্তার শিরদাঁড়া দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। সে অবাক হয়ে বলল, আরে শব্দটা তো বেশ পরিষ্কার, কাছ থেকে আসছে বলেই তো মনে হচ্ছে, শুনতে পাবো না কেন? সহদেব আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। হাতের কেটলিটার সামনের টেবিলে একরকম আছড়েই সে পাগলের মতো ছুটে পালালো অন্ধকারের দিকে। সহদেবের এই অস্বাভাবিক আচরণে তিস্তার বুকের ভেতরটা ধক করে উঠল। আচমকা এক শঙ্কায় তার হাত পা ঠান্ডা হয়ে এলো। কি এমন বলল সে যাতে লোকটা ওভাবে প্রাণ ভয় পালালো? ঠিক তখনই পিঠের ওপর একটা ঠান্ডা হাতের স্পর্শ পেতেই তিস্তা মৃদু আঁতকে উঠল। এই কি হয়েছে রে তোর? ওভাবে আটকে উঠলি কেন? নয়না অবাক হয়ে তিস্তাকে দেখছে। তার পেছনেই অরূপ আর প্রলয় এসে দাঁড়িয়েছে। প্রলয়ের মুখে সেই চেনা কৌতুকটা এখন উধাও, সেখানে কেবল বিস্ময়। তিস্তা কয়েক মুহূর্ত ফ্যাল ফ্যাল করে নয়নার দিকে তাকিয়ে থেকে তোতলে তোতলে বলল, ঢাক, একটা একটা ঢাকের শব্দ ভেসে আসছে জঙ্গল থেকে, কিন্তু ওই ওই সহদেব লোকটা বলছে ও নাকি কিছু শুনতে পাচ্ছে না। লোকটা কি অদ্ভুতভাবে পালালো দেখলি? তিস্তার কথায় নয়নার কপালে ভাঁজ পড়ল। সে অরূপ আর প্রলয়ের দিকে একবার তাকিয়ে নিয়ে তিস্তার কাঁধে হাত রাখল। খুব শান্ত গলায় বলল, শান্ত হ তিস্তা, কোনো শব্দই তো আসছে না, চারপাশটা একদম নিঝুম। তাই নাকি? মানে এবার তোরাও বলবি যে তোরাও কিছু শুনতে পাচ্ছিস না? আচ্ছা আমাকে কি তোরা পাগল ভাবছিস? তিস্তা এবার বিস্ময় হাসল। প্রলয় আর অরূপ একে অপরের দিকে অর্থবহ দৃষ্টিতে তাকালো। অরূপ পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত হয়ে বলল, না তিস্তা, আমরা সত্যিই কিছু শুনতে পাচ্ছি না। তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। জার্নির ধকলে হয়তো শরীরটা ক্লান্ত, তাই হয়তো এইসব ইম্যাজিন করছিস। সেগুলো জাস্ট কল্পনা, ইম্যাজিনেশন। ছাড় নাও সব, চাটা ঢাল, একটু মাথাটা ছেড়ে যাবে। নয়না তিস্তাকে সান্ত্বনা দিয়ে সোফায় বসালো। কিন্তু কেটলি থেকে কাপে চা ঢালতে গিয়ে তিস্তা দেখল তার হাত কাঁপছে। কারণ বাকিরা শুনতে না পেলেও তার কানে তখন সেই দিম দিম শব্দটা আরো জোরালো হয়ে বেজে চলেছে, যেন খুব কাছ থেকে ও শুনতে পাচ্ছে শব্দটাকে। ওই ঢাকের শব্দ সবাই শুনতে পায় না। খুব ভাগ্যবান মানুষ হলে তবেই ওই ধ্বনি কানে যায়। ঠিক সেই মুহূর্তে বারান্দার জমাট অন্ধকারের বুক চিরে
একটা ভারী গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। বারান্দার একদম শেষ প্রান্তের ছায়ায় একজন প্রৌঢ়কে বসে থাকতে দেখে তারা চমকে উঠল। পরনে ধুতি আর পাঞ্জাবি, গলায় রুদ্রাক্ষের মালা, আর কপালে টকটকে লাল সিঁদুরের তিলক। মোটা গোফের আড়ালে মুখটা পাথরের মতো গম্ভীর। অরূপরা বেশ অবাক হলো, কারণ একটু আগেও সেখানে কেউ ছিল না। প্রলয় আতঙ্কে সিঁটিয়ে গিয়ে অরূপের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ইনি কি আকাশ থেকে টপকালেন রে? এ তো পুরো ভোজবাজি। তোরা কি কেউ ওনাকে আগে এখানে দেখেছিলি? কিন্তু তিস্তা তখন হিতাহিত জ্ঞান শূন্য। সে প্রায় উন্মাদের মতো ব্যক্তিটির দিকে এগিয়ে গিয়ে বলল, পাচ্ছেন? আচ্ছা, আপনিও কি ওই শব্দটা শুনতে পাচ্ছেন? ওই যে ঢাক পাচ্ছে। হ্যাঁ, ব্যক্তিটি এবার ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটিয়ে বললেন, না, আমি পাচ্ছি না, তবে অনেকেই পায়, তাই বললাম। তিস্তাকে আর কথা বাড়ানোর সুযোগ না দিয়ে অরূপ খানিকটা দৃঢ় গলায় জিজ্ঞাসা করল, কিছু মনে করবেন না, আপনি কি আগে থেকেই এখানে ছিলেন? আসলে আমরা তো খেয়াল করিনি। কথাটা শোনা মাত্রই প্রৌঢ় হো হো করে হেসে উঠলেন। সেই গুরুগম্ভীর অট্টহাসি যেন পুরো গেস্ট হাউসের বদ্ধ দেওয়ালে ধাক্কা খেয়ে গম গম করতে লাগলো। নয়না ভয় পেয়ে একটু পিছিয়ে গেল। হাসি থামিয়ে ব্যক্তিটি বললেন, আমি অনেকক্ষণ থেকেই এখানে বসে আপনাদের তামাশা দেখছি। আপনারা আমাকে অন্ধকারে দেখতে পাননি, কারণ আমার অন্ধকারটাই বেশি প্রিয়। আমি রোদে বিশেষ বেরোই না। দিনের বেলাটা আমার ঘুমের সময়, কারণ রাতে আমি তন্ত্র সাধনা করি। নমস্কার, আমার নাম ত্রিলোকনাথ চক্রবর্তী। বিশেষ কিছুর সন্ধানে আমি মাঝে মাঝেই এখানে আসি, এবারও এসেছি। ত্রিলোকনাথ এক নাগারে কথাগুলো বলে চুপ করলেন। চারপাশের নিস্তব্ধতা যেন আরো গাঢ় হয়ে এলো। বাইরে থেকে কেবল ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক ভেসে আসছে। অরূপের মনে সন্দেহের দানাগুলো এবার শক্ত হতে শুরু করল। সেই জমাট নিস্তব্ধতা চিরে হঠাৎ অম্লানবাবুর গলা পাওয়া গেল। বাবুরা, রাতের খাবার কটায় খাবেন আগে? এই জঙ্গলমহলে রাত 9টা বাজলেই সব নিঝুম হয়ে যায়। কথাটা বলতে বলতেই অম্লানবাবুর নজর গেল পাশের টেবিলে বসা ত্রিলোকনাথের দিকে। লোকটাকে দেখা মাত্রই তার জন্মনে ভাবটা নিমেষেই উধাও হয়ে গেল। শরীরটা যেন ভয়ে কুঁকড়ে ছোট হয়ে এলো। অরূপ শুকনো গলায় জবাব দিল, আপনার যখন সুবিধা হয় দেবেন, আমাদের সমস্যা নেই। অম্লানবাবু আর চোখে ত্রিলোকনাথের দিকে তাকিয়ে আমতামতা করে বললেন, আগে আপনিও তো একটু পরেই মানে বেরোবেন তো? ত্রিলোকনাথ বেশ বিরক্ত হয়ে বললেন, জানোই যখন তখন আর আদিক্ষেতা করে জিজ্ঞাসা করছো কেন? কথাটি বলেই তিনি উঠে দাঁড়িয়ে গটগট করে নিজের ঘরের দিকে পা বাড়ালেন। নয়না, অরূপ আর প্রলয় কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। অম্লানবাবু এবার খুব সাবধানে অরূপদের কাছে এগিয়ে এলেন। গলার স্বরটা নামিয়ে তিনি বললেন, দাদাবাবুরা, একটা কথা বলি। ওই ঠাকুর মশাইয়ের থেকে একটু দূরে থাকবেন। মানুষটা তান্ত্রিক, খুব একটা সুবিধার নয়। মাঝে মাঝেই এখানে আসেন বটে, কিন্তু 2-4 দিন থেকেই কেমন যেন উবে যান হঠাৎ করে। অম্লানবাবু সরে যেতেই অরূপ তাকে
মাঝপথে থামিয়ে দিল। আমাদের কাছ থেকে আপনি কিছু একটা লুকোচ্ছেন অম্লানবাবু, সত্যিটা কি? নয়নাও যোগ করল। একজন তান্ত্রিক এই জনমানবহীন জায়গায় বারবার কি করতে আসেন? উনি কিসের খোঁজ করছেন? আশপাশে মন্দির বা শ্মশান কিছু আছে নাকি? এক ঝাঁক প্রশ্নের মুখে অম্লানবাবু কিছুটা থতমত খেয়ে ঢোক গিললেন। তারপর ধরা গলায় বললেন, দেখুন বাবুরা, আমি এখানে নতুন আর এখানে অনেক কথা বলা বারণ। তবে আপনাদের একটা কথায় সাবধান করে দিচ্ছি, রাতে গেস্ট হাউসের বাইরে দয়া করে পা বাড়াবেন না। দিনে যত খুশি ঘুরুন, কিন্তু জঙ্গলের গভীরে ভুলেও যাবেন না। আমাকে এরকমই বলা আছে, বাকি আমি কিছু জানি না। কথাটা শেষ করেই অম্লানবাবু আর এক মুহূর্ত দাঁড়ালেন না। তিনি চলে গেলেও পিছনে ফেলে গেলেন এক রাশ অশুভ প্রশ্নচিহ্ন। এই প্রথম বনকাঠির শান্ত স্নিগ্ধ জঙ্গলটাকে এক বিশাল বিভীষিকা বলে মনে হলো ওদের। বাইরের নিকষ অন্ধকার যেন নিঃশব্দে ওদের ঘিরে ধরছে। রাতের নিস্তব্ধতা চিরে গেস্ট হাউসের এক কোণ থেকে ভেসে এলো অতি ক্ষীণ এক ফিসফিসানি। ওই ওই মেয়েটা, ও শুনতে পেয়েছে সে শব্দ। ওই পবিত্র ধ্বনি সবাই শুনতে পায় না ঠাকুর। ওকে যেভাবেই হোক মায়ের চরণে টেনে আনতে হবে, বুঝলেন? কণ্ঠস্বরটি যেন তীক্ষ্ণ ষড়যন্ত্রে ভরা। এবার দ্বিতীয় কণ্ঠস্বর শোনা গেল, যা আগেরটির চেয়েও চাপা আর উৎকণ্ঠায় ভরা। আমি জানি কত বছরের প্রতীক্ষার ফল আজ আমরা পেতে চলেছি। মায়ের ওই মুন্ডমালায় এখনো যে 4টি মাথা বাকি। আজ সকালেই ওই 4 জনকে রিক্সা থেকে নামতে দেখে আমি বুঝে গিয়েছিলাম আমাদের প্রতীক্ষা শেষ হতে চলেছে। একজন ওই শব্দ শুনতে পেয়েছে, আর বাকিদের ব্যবস্থা মাই করবেন। তবে তুই আজকের মধ্যে এই স্থান ছেড়ে দে। প্রতিবারের মতোই কাল থেকে এখানে আর কাউকে পাবি না। কথক কণ্ঠ থেকে যেন পিষ উগড়ে দিল। একটা অশুভ চাপা হাসিতে রাতের সেই হাড় হিম করা পরিবেশটা আরো বিষাক্ত হয়ে উঠল। ওদিকে গেস্ট হাউসের ভেতরে বেশ অনেকক্ষণ ধরেই ঘুম আসছিল না তিস্তার। সন্ধ্যাবেলা তান্ত্রিকের সেই অদ্ভুত আবির্ভাব আর অম্লানবাবুর সতর্কতা সব মিলিয়ে নয়না বেশ ভয় পেয়েছে। সেই ঘরের জানালা দরজা সব খিল এঁটে শুয়েছে আজ। বাইরে শীতের কুয়াশা চাদর বিছিয়ে দিলেও 4 দেওয়ালের মাঝে তিস্তার দম যেন বন্ধ হয়ে আসছে। এক গভীর গুমোট ভাব ঘিরে ধরেছে তাকে। হঠাৎ ঘরের দরজায় খুব মৃদু একটা টোকা পড়ল। তিস্তা সজাগ হয়ে ভ্রু কুঁচকে দরজার দিকে তাকালো। আবারও সেই শব্দ। ধীর পায়ে উঠে এসে দরজায় কান পাতল সে। তিস্তা, তুই জেগে আছিস? আমি অরূপ। অরূপের গলা শুনেই তিস্তা হন্তদন্ত হয়ে দরজাটা খুলে দিল। সাথে সাথে এক ঝলক হিমেল হাওয়া ভেতরে ঢুকে এলো, আর তার সামনে অরূপের শান্ত মুখটা ভেসে উঠল। অরূপ সামান্য হেসে বলল, আমি জানতাম তুই ঘুমাসনি।
একবার বাইরেটা তাকিয়ে দেখ, কি অপূর্ব চাঁদ উঠেছে আকাশে। চল না একবার নদীর পাড়ে গিয়ে বসি। আসার সময় দেখছিলাম গেস্ট হাউসের থেকে খুব দূরে নয় নদীটা, চাঁদের আলোয় ওটা এখন একটা রূপলি ফিতের মতো হয়ে আছে। যাবি আমার সাথে? আসলে তোকে কিছু বলার ছিল। দিনের বেলা সবার সামনে সুযোগ পাবো না হয়তো, তাই আর কি। মানে কথাটা শুনে তিস্তার ঠোঁটে একচিলতে হাসি ফুটে উঠল। সে জানত না যে অরূপ তাকে ভালোবাসে। মনের গহীনে তিস্তা যে অরূপকে কতটা জায়গা দিয়েছে সেটা অরূপ হয়তো কিছুটা আঁচ করতে পারে। তবুও প্রিয় মানুষের মুখ থেকে ভালোবাসার সেই স্বীকৃতি শোনার জন্য সে চাতকের মতো দিন গুনছিল। এই কনকনে শীতেও তার মনের ভেতর যেন বসন্তের বাতাস বয়ে গেল। সে খাটের উপর থেকে নিজের চাদরটা গায়ে জড়িয়ে নিয়ে খুব সন্তর্পণে অরূপের পিছু পিছু অন্ধকারের দিকে পা বাড়ালো। ওদিকে নয়নার ঘুমটা ভেঙে গিয়েছিল দরজার আওয়াজেই। সে আর চোখে দেখল তিস্তা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। একবার ভেবেছিল বাধা দেবে, কিন্তু অরূপের গলা সেও চিনতে পেরেছিল। অরূপ সাথে আছে মানে তিস্তা সুরক্ষিত। এই ভেবে সে আর বিশেষ উচ্চবাচ্য করল না, বরং লেপের তলায় নিজেকে সেঁধিয়ে নিয়ে মনে মনে হাসল নয়না। ভাবল, একবার কাল সকালটা হতে দে না, দুটিতে মিলে যে আমাকে মাঝরাতে একা রেখে ফুরুত হয়েছিলি সবটা প্রলয়ের সামনে ফাঁস করে দেব। দেখ তোদের কি অবস্থা করি। জঙ্গলের ঘন লতাপাতার আড়াল থেকে নদীটাকে সত্যি মায়াবী লাগছে। চাঁদের রূপলি আলোয় মোড়া এক মায়াময় ক্যানভাস যেন জীবন্ত হয়ে জেগে আছে। দূরে আকাশের গায়ে এক ফালি চাঁদ নিঃশব্দ প্রহরীর মতো পথ দেখাচ্ছে তাদের। চারপাশের বাতাসে মিশে আছে এক মাতাল করা বুনো ফুলের তীব্র গন্ধ, যা ইন্দ্রিয়কে আচ্ছন্ন করে ফেলছে। সামনে সামনে হেঁটে চলেছে অরূপ। জঙ্গলের এই আবছা আলো আঁধারিতে তার মুখ স্পষ্ট নয়, কেবল শরীরের অবয়বটা তিস্তার চোখে ধরা পড়ছে। কিছুটা এগোতেই নদীর কলকল ধ্বনি আরো স্পষ্ট হলো। সাথে এক ঝলক আর্দ্র শীতল হাওয়া তিস্তাকে ছুঁয়ে যেতেই সে শিউরে উঠল। অনেকক্ষণ থেকেই অরূপ চুপচাপ হেঁটে চলেছে, মুখে কিছুই বলছে না। তাই সে একটু আদুরে গলায় বলল, এই অরূপ, আচ্ছা আমরা ঠিক কোথায় যাচ্ছি বলতো? তুই যেন আমাকে কিছু বলবি বলছিলি না? অরূপ কোনো উত্তর দিল না। নদীটাকে একপাশে রেখে সে নীরের জঙ্গলের আরো গভীরে দিয়ে যেতে লাগলো। এবার তিস্তা একটু অবাক হলো। তার মনে একটা সূক্ষ্ম অস্বস্তি টানা বাঁধছে। সে আবারও ডাকলো, কিরে তুই তো কিচ্ছু বলছিস না। এই অরূপ, কিরে শুনতে পাচ্ছিস? এবার অরূপের দিক থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, কিন্তু তা অরূপের নয়। এত প্রশ্ন কিসে? আমার সাথে আয়। দেখছিস না কি সুন্দর চাঁদ উঠেছে? দেখ জঙ্গলটা আজ কেমন মায়াবী লাগছে। একটু আগেই যে কথাগুলো বড়ই মধুর শুনতে লেগেছিল তার কানে এখন সেই কথাগুলো ওভাবে ধাক্কা খেতেই চমকে উঠল তিস্তা। শিখর গাঁড়া গাছের মতো থমকে দাঁড়িয়ে গেল সে। এ কার গলায় কথা বলছে অরূপ? অরূপের কণ্ঠ তো এমন হওয়ার কথা নয়।
আতঙ্কে তিস্তার রক্ত হিম হয়ে এলো। সে মনে মনে ভাবল, এ অরূপ হতে পারে না, কিন্তু তাহলে কি? ভয়ে তিস্তার কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে গেল। সে পা পিছিয়ে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, অরূপ, শোন না, আমার না বড্ড শীত করছে, চল না তার চেয়ে বরং গেস্ট হাউসেই ফিরে যাই। কথাটা শোনা মাত্র অরূপের সেই অবয়বটা হঠাৎ মূর্তির মতো স্থির হয়ে গেল। তারপর সে ধীরে ধীরে শুধু ঘাড় ঘুরিয়ে তিস্তার দিকে তাকালো। সেই দৃশ্য দেখা মাত্রই তিস্তার সারা শরীরে যেন সহস্র সাপ কিলবিল করে উঠল। ভয়ে তার বাক শক্তি লুপ্ত হয়ে গেল। গলার কাছে একটা চিৎকার দলা পাখি আটকে রইল। চোখ বড় বড় করে তাকালো সে ওই বিভীষিকার দিকে। এ কাকে দেখছে সে? তার সামনে যে দাঁড়িয়ে আছে সে কোনো মানুষ নয়, একতাল জীবন্ত মাটির দলা, অবিকল সেই কুমোরটুলির অসম্পূর্ণ মূর্তির মতো। সারা মুখে ভাঙা ভাঙা মাটির পুরু প্রলেপ, চোখ আর নাকের জায়গায় কেবল অন্ধকার গর্ত। সেই গর্তগুলো দিয়ে কালো রঙের অসংখ্য কীট পতঙ্গ লিকলিক করে বেরিয়ে আসছে। মাথাটা শরীরের সাথে একটা বাঁশের কাঠামো দিয়ে বসানো, যার চারপাশ দিয়ে শুকনো মাটি ঝুরঝুর করে খসে পড়ছে। মূর্তির সারা শরীরে কালশিটে পড়া ফাটল, আর সেই ফাটলের খাঁজে খাঁজে বাসা বেঁধেছে পোকার দল। ঠিক এই সময় রাতের সেই গুমোট নিস্তব্ধতা চিরে বিকট শব্দে বেজে উঠল ঢাক। সেই কানে তালা লাগানো তীক্ষ্ণ আওয়াজে তিস্তা দুই কানে হাত চাপা দিয়ে কুঁকড়ে গেল। ঠিক তখনই অন্ধকারের বুক চিরে চারপাশ থেকে বেরিয়ে এলো একদল মৃত মানুষ। তাদের চোখে সাদা শূন্য দৃষ্টি, মুখগুলো ফ্যাকাশে আর বীভৎস। কারো শরীর থেকে পচা মাংস ঝুলে আছে, কারো বা পচা চামড়ার উৎকট গন্ধে বাতাস বিষাক্ত হয়ে উঠছে। তিস্তা আর সহ্য করতে পারল না। তার সমস্ত অস্তিত্বকে নিংড়ে নিয়ে এক বুক ফাটা আর্তনাদ করে উঠল সে। কিন্তু সেই মৃত মানুষের সহস্র হাত এসে তার মুখ চেপে ধরল। কোনো কথা নেই, কোনো শব্দ নেই, কেবল সেই একদল অপার্থিব জীব তিস্তাকে নিয়ে মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল বনের অন্ধকার গভীরে। জঙ্গলটা আবার আগের মতোই শান্ত হয়ে গেল, যেন একটু আগে সেখানে কিছুই ঘটেনি। গাছের আড়াল থেকে সমস্ত বিভৎসতা নিথর হয়ে দেখছিল একজোড়া চোখ। এই মুহূর্তে চিৎকার করার শক্তিটুকুও যেন তার হরণ করা হয়েছে। নিজের চোখের সামনে ঘটে যাওয়া সেই হাড়হিম করা কাণ্ড দেখে সে প্রায় কাঁপতে কাঁপতে গেস্ট হাউসের ভেতরে ফিরে এলো। নিজের ঘরে ঢুকে কম্পিত হাতে দরজাটা খিল দিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ল সে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। সিলিংয়ের দিকে তাকিয়ে পুরো দৃশ্যটা মনে করার চেষ্টা করল। সবই কি সত্যি, নাকি কোনো অশুভ ঘোরের মধ্যে এসব দেখছে সে? হঠাৎ বিছানার ওপাশ থেকে একটা কৌতুক মাখা কণ্ঠস্বর ভেসে এলো। কি রে ভাই, তিস্তাকে প্রপোজ করা হলো? অরূপের শান্ত গলার স্বরে প্রায় লাফিয়ে উঠল প্রলয়। তার মানে অরূপ জেগেছিল? সে কি সবটা জানে? প্রলয় তড়িঘড়ি উঠে বসতেই অরূপও উঠে বসল। মুখে এক চিলতে হাসি নিয়ে অরূপ বলল, কি ভেবেছিলিস আমি কিছুই টের পাবো না? তোমরা দুটিতে মিলে মাঝরাতে প্রকৃতির শোভা দেখতে যাবে,
আর আমি লেপ মুড়ি দিয়ে নাক ডাকবো? হুম? কিন্তু অরূপের হাসিতে সায় দিতে পারল না প্রলয়। তার মুখটা পাথরের মতো সাদা হয়ে গেছে। সে থমথমে গলায় ফিস ফিস করে বলল, না রে অরূপ, ও আমাকে দেখার আগে ওরা ওকে তুলে নিয়ে গেল রে। চোখের পলকে সব শেষ হয়ে গেল, আমি কিছুই করতে পারলাম না। প্রলয়ের কথা শুনে অরূপের মুখের হাসি নিমেষেই মিলিয়ে গেল। সেই জায়গায় ভিড় করে এলো এক রাশ কুয়াশাচ্ছন্ন বিস্ময়। অরূপের গলার স্বর এবার যেন কেঁপে উঠল। সে অস্ফুটে শুধু একটা কথাই উচ্চারণ করল, ওরা কারা? অম্লানবাবু, অম্লানবাবু, সহদেব, আরে এরা সকাল সকাল সকলে গেল কোথায়? অরূপের চিৎকারে সারা গেস্ট হাউসটা গম গম করছে, কিন্তু উত্তর দেওয়ার মতো কোনো প্রাণী সেখানে নেই। গত রাতের সেই মায়াবী জ্যোৎস্না আর শিউলি ফুলের গন্ধ এখন এক বিভীষিকায় পরিণত হয়েছে। ঘরের এক কোণে বসে নয়না এক নাগাড়ে কেঁদে চলেছে, আর সদারসিক প্রলয়, তার অবস্থা সবচেয়ে করুণ। কম্বলের তলায় সে এমনভাবে কুঁকড়ে আছে যেন বাইরের আলোকেও সে ভয় পাচ্ছে। তার চোখের সামনে দিয়ে কাল রাতে একদল বীভৎস মৃত মানুষ তিস্তাকে ছিনিয়ে নিয়ে গেছে। এই দৃশ্যটা তার মগজকে পঙ্গু করে দিয়েছে। সে জ্বরের ঘোরে প্রলাপ বকছে, ওরা তিস্তাকে নিয়ে গেছে। ওরা নয়নার দাবি আরও অদ্ভুত। সে নাকি কাল রাতে স্পষ্ট অরূপের গলা শুনেছিল ঘরের বাইরে। অরূপই নাকি তিস্তাকে ডেকে নিয়ে গেছিল। অরূপের মাথায় কোনো হিসেবই মিলছে না। সে জানে সে সারা রাত নিজের ঘর থেকে এক পাও নড়েনি। একরাশ জট পাকানো দুশ্চিন্তা নিয়ে সে যখন অম্লানবাবু আর সহদেবকে খুঁজছে, তখন চারপাশের এই অস্বাভাবিক নিস্তব্ধতা তার মনে একটা সাঁড়াশির মতো কামড় দিচ্ছে। অম্লানবাবুর সেই সহজ সরল মুখ আর সহদেবের গ্রাম্য হাঁদাটে ভাবটা কি তবে একটা মুখোশ ছিল? আর ত্রিলোকনাথ, সেই রহস্যময় তান্ত্রিকই বা কোথায় উধাও হলেন? অরূপ নিজের মনেই গজগজ করে উঠল। কিন্তু প্রলয়ের ওই ওরা আসলে কারা? আর এই প্রলয়টাই বা কেমন ছেলে? নিজের প্রেমিকাকে চোখের সামনে দিয়ে তুলে নিয়ে গেল, আর ও শুধু চুপচাপ দেখে গেল। ইডিয়েট একটা। রাগে আর দুশ্চিন্তায় অরূপের শরীর রিড়ি করছে। ঠিক সেই মুহূর্তে নিজের একদম কাছ থেকে একটা শীতল গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, ওরা এই গ্রামেরই আদি বাসিন্দা, মা অকাল চণ্ডীর রক্ষক। কাল রাতে তারাই তোমার বন্ধুকে তুলে নিয়ে গেছে। বিদ্যুৎ বেগে ঘাড় ঘোরালো অরূপ। মাত্র হাত দুয়েক দূরে বারান্দার সেই ভাঙা টেবিলটার উপরে পা ঝুলিয়ে বসে আছেন ত্রিলোকনাথ চক্রবর্তী। কাল রাতের সেই রহস্যময় মানুষটাকে দিনের আলোয় এইভাবে দেখার জন্য মোটেই প্রস্তুত ছিল না অরূপ। মুহূর্তের মধ্যে অরূপের ভয় রাগে রূপান্তরিত হলো। সে চিৎকার করে তেড়ে গেল লোকটার দিকে। এই যে আপনি সত্যি তান্ত্রিক না? বলুন, কোথায় রেখেছেন আমার বন্ধুকে? কার ইশারায় এই অপহরণে নাটক চলছে? অরূপের চিৎকারে ভয়ে কাঁপতে কাঁপতে ঘরের দরজায় এসে দাঁড়ালো নয়না। অস্ফুটে বলল, অরূপ, তুই কি বলতে চাইছিস? এসবের পেছনে উনি আছেন? থাকলে আমি একটু অবাক হব না নয়না। নিজের তান্ত্রিক সিদ্ধি লাভ করার জন্য একটা জ্যান্ত মেয়েকে গায়েব করে এখন তিনি আদি বাসিন্দাদের গল্প ফাঁদতে এসেছেন। ওই অম্লানবাবু আর সহদেবের সাথেও নিশ্চয়ই ওনারা আঁতাত আছে। দাঁড়ান একবার, পুলিশকে আসতে দিন। সব ওই অং বং চং ঢপবাজি পুলিশের সামনে একবার বলে দেখবেন। ত্রিলোকনাথের মুখে
তখনও সেই রহস্যময় নির্বিকার হাসি। এই অদ্ভুত হাসিতে অরূপের সন্দেহ আর ঘৃণা যেন দাবানলের মতো জ্বলে উঠল। পুলিশ? এখানে পুলিশ আসবে কিভাবে? তোমরা কি এখনো বোঝোনি এই জায়গাটা মূল শহর থেকে বিচ্ছিন্ন? হাঁটা শুরু করতে রাতে গিয়ে পৌঁছবে তোমরা। আজ রাতে সেই বিশেষ ক্ষণে বলি দেওয়া হবে তোমার বন্ধুকে। আর এসবের পেছনে কে আছে জানো? অম্লানের আসল পরিচয়টা জানো? ওই হলো সেই রাজপুরোহিত যে এই রক্ত স্নানের আয়োজন করবে। ও এই স্থানের সেই আদি বাসিন্দাদের শেষ বংশধর। তারপর চোখ বুজে ইতিহাসের পাতায় যেন হারিয়ে গিয়ে বললেন, অনেক কাল আগে এখানে আদিবাসীদের একটা ছোট্ট গ্রাম ছিল, হাতে গোনা কয়েকটা ঘর। এই গেস্ট হাউস তখন কোথায়? এখানে জনমানবের দেখা পাওয়াও তখন ছিল দুর্লভ। সেই গ্রামের এক আশ্চর্য মেয়ে ছিল চণ্ডী। কালো পাথর কুঁদে বানানো তার শরীর, আর চোখে মুখে দেবীর তেজ। ভগবান যেন নিজের হাতে সময় নিয়ে গড়েছিলেন তাকে। চণ্ডী জন্মেছিল এক অখ্যাত মৃৎশিল্পী ঠাকুর দাসের ঘরে। বাপ করতেন মাটির প্রতিমা, আর সেই প্রতিমায় নিজের হাতের নিপুণ ছোঁয়ায় প্রাণ প্রতিষ্ঠা করত চণ্ডী। তার হাতের জাদুতে গড়া সেই প্রতিমা দেশ দেশান্তরে পাড়ি দিত, বাংলার ঘরে ঘরে সমাদৃত হতো। গ্রামটা ছিল সহজ সরল, মানুষের পেটে হয়তো দুবেলা অন্ন জুটত না, কিন্তু মনে ছিল অগাধ বিশ্বাস। সেই বিশ্বাসের জোরেই তারা ঠাঁই দিয়েছিল এই অঞ্চলের প্রতাপশালী জমিদার রুদ্রনারায়ণ আর তাঁর পরিষদদের। শিকারের নেশায় জমিদার একবার এই জঙ্গলে এসে পথ হারান। ঠাকুরদাস আর তাঁর মেয়ে চণ্ডী তখন তাদের আশ্রয় দিয়েছিল নিজেদের ঘরে। জমিদার চণ্ডী রূপে আর হাতের কাজে মুগ্ধ হওয়ার চেয়েও বেশি মোহিত হলেন তার যৌবনের ছটায়। জমিদার রুদ্রনারায়ণ প্রথম সাক্ষাতেই ঠাকুরদাসকে বরণ করে নিলেন রেশমি উত্তরীয় দিয়ে। বললেন, ঠাকুরদাস বাবু, এমন কারিগরি এই বাংলায় বিরল। আপনার হাতের কাজে আমি মুগ্ধ। সরল ঠাকুরদাস বিগলিত হয়ে তার কুটিরের সেরা জায়গাটা ছেড়ে দিলেন জমিদারের জন্য। দিনের পর দিন চণ্ডীর যত্নে আর সেবা শুশ্রূষায় জমিদারের মনে এক বিষাক্ত লালসা জন্ম নিল। অবশেষে একদিন তিনি নিজের আসল ইচ্ছা প্রকাশ করলেন ঠাকুরদাসের সামনে। চণ্ডীকে তিনি তার রাজমহলে নিয়ে যেতে চাইলেন, রানী করার প্রস্তাব দিলেন। রুদ্রনারায়ণ বললেন, ঠাকুরদাস, এই জঙ্গলের অন্ধকারে এমন হিরে ফেলে রাখা পাপ।
আমি চণ্ডীকে আমার মহলে নিয়ে যেতে চাই। ও আমার রানী হয়ে থাকবে। কিন্তু চণ্ডী সোজাসুজি জানিয়ে দিল, আমি আমার বাবাকে ছেড়ে কোথাও যাব না। এই জঙ্গল আর এই প্রকৃতি আমার প্রাণের আধার। এখান থেকে চলে গেলে আমি মরে যাব। দরজার বাইরে এসে জড়ো হলো সারা গ্রামবাসী। তারাও তাদের প্রাণপ্রিয় মেয়েটির পক্ষ নিল, যা দেখে মনে মনে চলে উঠেছিলেন রুদ্রনারায়ণ। কিন্তু মুখে কিছু বলেননি তখন। এক সামান্য আদিবাসী মেয়ের মুখে এমন প্রত্যাখ্যান মেনে নিতে পারেননি অহংকারী জমিদার রুদ্রনারায়ণ। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে তিনি সেদিনের মতো বিদায় নিলেন ঠিকই, কিন্তু তার মনের আগুন নিভল না। তিনি ফিরে এলেন রাতের অন্ধকারে, এক বীভৎস পরিকল্পনা নিয়ে। রাত তখন নিঝুম। হাড় ভাঙা খাটুনির পর দুমুঠো ভাত পেটে পুড়ে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছিল গ্রামের প্রতিটি মানুষ। সেই তন্দ্রাচ্ছন্ন স্তব্ধতায় রুদ্রনারায়ণের পেয়াদা রাজ্যে হাড় কাঁপানো মরণ খেলা শুরু করল। তার কাছে নরকের কীটও হার মানবে। ছায়ার মতো কয়েকটি অবয়ব নিঃশব্দে এগিয়ে এলো গ্রামের মন্দিরের পাশের প্রাচীন কুয়োটার কাছে, যা ছিল গোটা গ্রামের তৃষ্ণা মেটানোর একমাত্র আধার। সকলের অলক্ষ্যে ধীর হাতে তারা সেই জলে মিশিয়ে দিল তীব্র বিষ। সেখানেই তারা থামল না। এরপর তারা নিঃশব্দে ঘিরে ধরল ঠাকুরদাসের বাড়িটা। ওপরের ঘরে তখন আগামীর সুন্দর স্বপ্ন নিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল দুটি প্রাণ, বৃদ্ধ ঠাকুরদাস আর তার আদরের মেয়ে চণ্ডী। পাষণ্ডেরা জ্বালানির ডিব্বা উজাড় করে দিল খড়ের চাল আর মাটির দেওয়াল জুড়ে। তারপর একটা জ্বলন্ত মশাল ছুঁড়ে দিল খড়ের চালে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠল আগুনের লেলিহান শিখা। সেই আগুনের গর্জনের সাথে মিশে গেল চণ্ডী আর ঠাকুরদাসের গগন বিদারী আর্তনাদ। চামড়া পোড়া উৎকট গন্ধ আর ধোঁয়ার কুণ্ডলিতে একটু বাঁচার জন্য আর প্রবল যন্ত্রণা থেকে উদ্ধারের জন্য সেই দুটি অসহায় প্রাণ ঘরের ভেতরে ছটফট করতে লাগলো, লড়াই করতে লাগলো আগুনের সাথে। কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা রুদ্রনারায়ণের পোষা পশুর দলের মনে বিন্দুমাত্র মায়ার সঞ্চার হলো না। তারা যেভাবে অন্ধকারের বুক চিরে এসেছিল, কাজ শেষ করে সেভাবেই মিলিয়ে গেল। গ্রামের মানুষ যখন ছুটে এলো, তখন সব শেষ হয়ে গেছে। আগুন নেবানোর সব চেষ্টাই ব্যর্থ হয়েছিল। ভস্মীভূত সেই দুখানি ঘর থেকে যখন দুটি কাঠ কয়লা হয়ে যাওয়া মৃতদেহ উদ্ধার হলো, তখন যেন গোটা জঙ্গল শোকে পাথর হয়ে গিয়েছিল। আকাশের বুক ফেটে সেদিন অঝরে নামল বৃষ্টি, আর সেই সাথে বজ্রপাতের গর্জনে কেঁপে উঠল ধরিত্রী।
যেন স্বয়ং প্রকৃতি চণ্ডীর এই অপমানের বিচার চাইছে। যে দাওয়ায় বসে ঠাকুরদাস আর চণ্ডী পরম মমতায় মাটির মূর্তিতে রূপ দিত, সেই শৈল্পিক আঙিনা আজ শ্মশানের ছাইয়ে ঢেকে গেল। যে মৃৎশিল্পী হাতের টানে মূর্তিদের প্রাণ দিত, সেই শিল্পী আর তার সৃষ্টির অবশেষগুলো সেদিন এক ভয়ঙ্কর রূপ ধারণ করল। পরের দিন থেকেই গ্রামে মোড়ক নামলো। কুয়োর সেই বিষাক্ত জল খেয়ে আবাল বৃদ্ধ বনিতা মুখে রক্ত আর গ্যাজলা তুলে কাতরাতে কাতরাতে প্রাণ হারালো। নিজের প্রাসাদে বসে সেই মরণ উৎসব দেখে পৈশাচিক উল্লাসে হেসেছিলেন রুদ্রনারায়ণ। কিন্তু ইতিহাস সাক্ষী, বিধাতার বিচার থেকে রক্ষা পাননি তিনিও। একটা মৃত গ্রাম লোকচক্ষুর অন্তরালে হঠাৎ একদিন জেগে উঠল। তার নেপথ্যে ছিলেন এক সাধক, যিনি ভাগ্যের জোরে মোড়কের হাত থেকে বেঁচে গিয়েছিলেন। ফিরে এসে নিজের জন্মস্থানকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখে আর মানুষের মৃতদেহকে কুকুর শকুনকে ছিঁড়ে খেতে দেখে তিনি স্থির থাকতে পারেননি। জঙ্গলের মন্দিরে থাকা পুরনো বিগ্রহটি সিন্ধুকে সরিয়ে রেখে সেখানে তিনি জাগিয়ে তুললেন এক মাটির পোড়া আধখ্যাচড়া মূর্তিকে। নিজের প্রবল তান্ত্রিক সাধনা দিয়ে তিনি সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলেন ঠিকই, কিন্তু সেখানে কোনো দেবতা এলেন না, এলেন স্বয়ং চণ্ডী। মৃত্যুর ওপার থেকে তাকে ডেকে এনেছিলেন সেই সাধক। অকালে ঝরে পড়া চণ্ডীর নতুন নাম হলো অকাল চণ্ডী। তার সাথে ভক্তদের রূপে জেগে উঠল মৃত গ্রামবাসীর দল। কাল রাতে ওই ছেলেটা কি যেন, প্রলয়? হ্যাঁ, প্রলয় জঙ্গলের মাঝে যাদের দেখেছিল তারা কেউ জীবিত নয়। এক অভিশপ্ত মৃত গ্রাম আজ ওই জঙ্গলের আড়ালে নিভৃতে লালিত হচ্ছে। বাইরের জগৎকে তারা শত্রু মনে করে। সেদিন রাতে রুদ্রনারায়ণের সেই দম্ভ আর রাজত্বের পতন ঘটেছিল অতি ভয়ঙ্কর ভাবে। তাকে পাওয়া গিয়েছিল নিজের ঘরেই, শরীর থেকে বিচ্ছিন্ন, মাথা কাটা অবস্থায়। ত্রিলোকনাথ স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমাদের বন্ধু তিস্তা ওই ডাক শুনেছিল। শোনা যায় ওই ঢাকের শব্দ যে শোনে তাকেই ওরা তুলে নিয়ে যায়। অকাল চণ্ডী বলি চায় বলেই ওই ডাক শোনা যায়। আজ রাতেই হবে সেই চূড়ান্ত বলি। আমি এতদিন এই রহস্যের খোঁজেই এখানে আসতাম। কাল রাতে আমি সবটা নিজের চোখে দেখেছি। এবার অরূপের আচ্ছন্ন ভাবটা কাটল। সে বিস্ময়ে ফেটে পড়ল। আপনি সব দেখেও চুপ ছিলেন? একদল অশরীরীর হাত থেকে শিকার ছিনিয়ে আনার ক্ষমতা আমার নেই। তবে তোমরা যদি চাও আমি তোমাদের আজ রাতে ওই গ্রামে নিয়ে যেতে পারি। আজ সেই বিশেষ তিথি।
যখন সেই কুয়োর ধারে মন্দিরের সামনে জেগে উঠবে আবার সেই ছায়া গ্রাম। তাতে আপনার স্বার্থ কি? স্বার্থ আছে বই কি। ওই গ্রামের এক মুঠো পবিত্র মাটি আমার সিদ্ধি লাভে সাহায্য করবে। বলতে পারো আমার পাওনা সেটুকুই। আমি যাব, তিস্তাকে উদ্ধার করতেই হবে। তার কণ্ঠে গলা মিলিয়ে নয়নাও বলল যে সেও যাবে। জঙ্গলের বুক চিরে হঠাৎ জেগে উঠেছে এক অভিশপ্ত জনপদ। জীর্ণ মন্দিরের চাতালে বসানো বিশাল এক হাড়ি কাঠ, যার চারধারে নীলচে আগুনের বলয় ঘুরে বেড়াচ্ছে। কুয়াশার মতো ভাসা ভাসা অসংখ্য অবয়ব চারপাশ ঘিরে দাঁড়িয়ে। তাদের মুখ নেই, শরীর আড়ষ্ট, বাতাসের মাটির সোঁদা গন্ধে ঢেকে গেছে পচা মাংসের উৎকট কটু গন্ধে। এই পৈশাচিক ভিড়ে অরূপ আর নয়নার একমাত্র ভরসা তান্ত্রিক ত্রিলোকনাথ। নয়না আতঙ্কে অস্ফুটে বলে উঠল, অরূপ, ওই মানুষগুলোকে দেখ, মনে হচ্ছে সবকটা জড় পদার্থ, কারোর দেহে কোনো প্রাণ নেই। ত্রিলোকনাথের শীতল জবাব এলো, ওরা এই জগতের বাসিন্দা নয়। কথাটা শেষ হওয়ার আগেই বিদীর্ণ শঙ্খধ্বনি আর অতিপ্রাকৃত এক উলুধ্বনিতে কেঁপে উঠল চারপাশ। ঠিক তখনই পাশের ঝোপে খসখস শব্দ হতে নয়না ঘাড় ঘোরাতেই তার রক্ত হিম হয়ে এলো। জঙ্গলের একদম গা ঘেঁষে এগিয়ে যাচ্ছে সেই অর্ধনির্মিত বিভৎস মাটির মূর্তিটি। সারা গায়ে ফাটা মাটির প্রলেপ, পরনে আধ পোড়া কাপড়। মুখহীন সেই কবন্ধের গর্তগুলো থেকে অসংখ্য কীট কিলবিল করে বেরিয়ে আসছে। উল্টো পায়ে হেঁটে চলা সেই নারী মূর্তি হঠাৎ থমকে দাঁড়ালো। তার মটমট শব্দে ঘাড় ঘুরিয়ে নিজের বিকৃত মাথাটা স্থির করল নয়নার ওপর। চারপাশে তখন এক অসহ্য ভারী স্তব্ধতা। বনের ঝিঁঝি পোকাগুলো যেন কোনো এক অজানা আশঙ্কায় কুঁকড়ে গেছে। সেই নিথর নিস্তব্ধতা চিরে শুধু শোনা যাচ্ছে মূর্তির গায়ে কিলবিল করতে থাকা অসংখ্য কীটের ঘিনঘিনে শব্দ। নয়না দেখল মূর্তির পোড়া মাটির ফাটল দিয়ে কালচে রক্ত নয়, এক ধরনের দুর্গন্ধযুক্ত তরল চুইয়ে পড়ছে। মূর্তির চোখের কোটরে কোনো মণি নেই, শুধু দুটো শূন্য অন্ধকার গহ্বর, যা দিয়ে সে যেন নয়নার আত্মার গভীর অবধি পড়ে নিচ্ছে। বাতাস তখন একদম স্থির, অথচ নয়নার মনে হলো এক শীতল নিঃশ্বাস তার কানের লতিতে এসে ধাক্কা মারছে। সেই স্তব্ধতার ভেতরেই মূর্তির ঠোঁট নড়ল না ঠিকই, কিন্তু নয়নার মগজের ভেতরে একটা হাহাকার আছড়ে পড়ল। আমাকে বাঁচা নয়না, আমাকে বাঁচা নয়না। সেই শব্দের প্রতিধ্বনিতে বনের গাছগুলো যেন শিউরে উঠল। আমাকে বাঁচা। নয়নার পা দুটো তখন নিজের বশে নেই। সে তখন এক অমোঘ আকর্ষণে ওই গলিত মাংস
আর মাটির বিভৎসতার দিকে এগিয়ে চলেছে। ওদিকে অন্ধকারাচ্ছন্ন গেস্ট হাউসে প্রলয় এখন একেবারেই একা। বিষণ্ণ নিস্তব্ধতার মাঝে ভয়ঙ্কর এক আতঙ্ক তার মনের ভেতর নখ দিয়ে আঁচড় কাটছে। কালকের সেই পরিচিত কোলাহল, অম্লানবাবু, সহদেব সবই যেন কোনো মরীচিকার মতো মিলিয়ে গেছে। খিদে আর অসুস্থতার ঘোরে প্রলয় টলতে টলতে ঘর থেকে বেরিয়ে এলো। রান্নাঘরের সামনে পৌঁছে সে দেখল দরজাটা আধ খোলা। হাত দিয়ে সামান্য ঠেলা দিতেই ক্যাচ ক্যাচ শব্দে দরজাটা পুরোপুরি খুলে গেল। সাথে সাথেই এক পচা ভ্যাপসা গন্ধ তার নাকে এসে ঝাপটা মারল। প্রলয় নাক কুঁচকে কাঁপা কাঁপা হাতে সুইচটা টিপতেই হলদেটে মৃদু আলোয় ঘরটা স্পষ্ট হলো। সামনের দৃশ্যটা দেখা মাত্রই তার শরীরের রক্ত হিম হয়ে এলো। ঘরের কোণে স্তূপ করা রয়েছে কয়েকটি চটের বস্তা, আর সেগুলো থেকে গড়িয়ে আসছে গাঢ় জমাটবদ্ধ রক্তের ধারা। নিজের অজান্তেই তার পা দুটো পাথরের মতো মাটিতে গেঁথে গেল। বুকের ভেতর হাঁপড় চলছে। তীব্র আশঙ্কায় কাঁপা হাতে একটি বস্তার মুখ খুলে দিল সে। মুহূর্তের মধ্যে তার চোখের মনি স্থির হয়ে গেল। বস্তার ভেতর থেকে উঁকি দিচ্ছে একটা বীভৎস ক্ষতবিক্ষত মৃতদেহ। বিস্ফারিত নিষ্প্রাণ চোখ আর হাঁ করা মুখে গেস্ট হাউসের ম্যানেজার অম্লানবাবু যেন তাকেই দেখছেন। অম্লানবাবুর মৃতদেহের সেই বিস্ফারিত চোখ দেখে প্রলয় আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। তীব্র আতঙ্ক আর বমির উদ্রেক নিয়ে সে গেস্ট হাউস থেকে বেরিয়ে অন্ধের মতো দৌড় দিল জঙ্গলের পথে। ঝোপঝাড়ের আঁচড়ে শরীর রক্তাক্ত হলেও সে থামল না, যতক্ষণ না সে অরূপের ছায়ামূর্তি দেখতে পেল। অনেকক্ষণ থেকেই মাথার মধ্যে ঢাকের শব্দটা মন্ত্রমুগ্ধের মতো ঘুরে বেড়াচ্ছিল অরূপের। ঘোর কাটতেই ধরপড়িয়ে পাশে ফিরে দেখল সেখানে নয়না নেই। প্রচণ্ড জোরে চমকে উঠল অরূপ। ওপাশে যেখানে ত্রিলোকনাথ দাঁড়িয়েছিলেন সেখানেও শুধু শূন্যতা। এবারে এই বিষাক্ত জঙ্গলের নিকষ আঁধারে সে সম্পূর্ণ একা। মাথার মধ্যে আবার জট পাকাতে শুরু করেছে তার। প্রথমে তিস্তা, এখন নয়না। চোখের সামনে একে একে সবাইকে হারিয়ে ফেলল সে। মনে মনে ভাবল, এসব কি হচ্ছে? আমি চেয়েও কাউকে বাঁচাতে পারছি না কেন? আর এই ত্রিলোক বাবুই বা কোথায়? অকাল চণ্ডী রক্ত পিপাসিনী। কথাটা ভাবার সাথে সাথেই একটা হাড় হিম করা মন্ত্র বাতাস চিরে ধেয়ে এলো তার কানে। কণ্ঠস্বরটা বড্ড চেনা। অরূপ একটা ঝোপের আড়াল থেকে সামনে তাকাতেই বুকের রক্ত হিম হয়ে গেল তার। সে অস্ফুটে বলে উঠল, আমি কি দেখছি? ও কে? ও আর কেউ না তো? কথাটা শেষ করতে পারল না। আগুনের লালচে আলোয় দেখল রক্ত লাল বসন পড়ে সেই বিশাল হাড়ি কাঠের সামনে যমদূতের মতো দাঁড়িয়ে আছেন স্বয়ং ত্রিলোকনাথ। সবটা তবে সাজানো? সবটা ওনারই পরিকল্পনা? তার মানে তান্ত্রিকের বংশধর অম্লানবাবু নয়, এই ত্রিলোকনাথ।
এই সর্বনাশা চিন্তায় অরূপের নিজের হাত কামড়াতে ইচ্ছা হলো। ঠিক তখনই ত্রিলোকনাথ শূন্যে হাত তুলে কোনো এক অদৃশ্য শক্তির উদ্দেশ্যে গর্জন করে উঠলেন। হে প্রেতাত্মা, অত্র আগচ্ছাস্ত্র মম আদেশন বলিদাং পশ্যস্ত। মুহূর্তের মধ্যে অন্ধকারের পর্দা সরিয়ে দুটি ছায়ামূর্তি মন্ত্রমুগ্ধের মতো টলতে টলতে হাড়ি কাঠের দিকে এগিয়ে আসতে শুরু করল। অরূপ আতঙ্কে নিজের কণ্ঠরোধ করে উচ্চারণ করল, তিস্তা, নয় না। ঠিক তখনই তার পিঠের পেছন থেকে ভেসে এলো সেই চেনা কণ্ঠস্বর। তিস্তা আর নয়না, এই জঙ্গলের অভিশাপ ওদের গ্রাস করেছে। কি ভেবেছিলিস তুই তিস্তাকে উদ্ধার করবি? কিন্তু দেখলি তো কিরকম নয়নাকেও তুই ওদের জালে ছড়িয়ে ফেললি। পেছনে প্রলয়কে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো অরূপ। একটা হতাশায় মোড়া হাসি হেসে প্রলয় অস্ফুটে বলল, ওরা আমাদের কাউকে ছাড়বে না অরূপ। ত্রিলোকনাথের উপরে ভরসা না করে পুলিশ ডাকলে হয়তো আমরা আজ বেঁচে যেতাম রে। এখন হাল ছেড়ে দেওয়ার সময় নয় প্রলয়। তাই না? যা দেখে গেস্ট হাউসে রান্নাঘরে বস্তাবন্দি হয়ে পড়ে আছে অম্লানবাবুর লাশ, ওরাই ওকে শেষ করেছে। প্রলয় শিশুর মতো ভয়ের চোটে কেঁদে ফেলল। আমি বাঁচতে চাই অরূপ, ওই বিভীষিকাদের হাতে মরতে চাই না রে। প্রলয়ের এই করুণ দশা দেখে অরূপের মনটা হাহাকার করে উঠল। তবে কি সত্যি আজ সবার শেষ দিন? ঠিক সেই মুহূর্তেই নৈশব্দ চিরে এক তীক্ষ্ণ ধাতব শব্দ হলো। অরূপ তাকিয়ে দেখল তিস্তার মাথাটা শরীর থেকে আলাদা হয়ে গড়িয়ে অনেকটা সামনে চলে এসেছে। তার নিথর দেহটা হাড়িকাঠের ওপারে রক্তের ওপর আছাড় খাচ্ছে। অরূপের শরীর আর সায় দিল না, সে ধপ করে মাটিতে বসে পড়ল। চারপাশ থেকে তখন ভেসে আসছে তীব্র উলুধ্বনি আর এক পৈশাচিক উল্লাস। আর থাকতে পারল না অরূপ। লুকানো আশ্রয় ছেড়ে সে উন্মত্তর মতো বেরিয়ে এলো ত্রিলোকনাথের সামনে। গগন বিদারী চিৎকার করে সে প্রশ্ন ছুড়ল, কেন কেন এতগুলো মানুষের প্রাণ নিচ্ছেন আপনি? কাকে জাগিয়ে ওঠাবার চেষ্টা করছেন? এই মৃত্যুপুরীতে কে আপনার সহচর? বলুন, উত্তর দিন। ত্রিলোকনাথ এক পৈশাচিক অট্টহাসিতে ফেটে পড়লেন। তার চোখে মুখে তখন উন্মাদনার ছটা। তিনি বললেন, এই নরকের দুয়ারে যেই প্রবেশ করে তাকেই মরতে হয় অরূপ। আর কি বললে? আমি কার সহচর? আমি সহচর না, আমি পূজারী। অকাল চণ্ডী মাকে জীবিত রাখার একটাই মাধ্যম নরবলি। চণ্ডী মরেনি অরূপ, সে রূপান্তরিত হয়েছে। আগুনে পোড়া ওই ক্ষতবিক্ষত শরীরে এক প্রবল তৃষ্ণা নিয়ে মরেছিল সে। অপমানে আর যন্ত্রণায় মরার আগে সে অভিশাপ দিয়েছিল, এই তৃষ্ণা মিটবে কেবল রক্তে। অসময়ে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল বলে সে হয়ে উঠেছিল অকাল চণ্ডী। কেন 108টি মুন্ডু জানো? পুরাণ মতে দেবীর অষ্টতর শতনাম জপ করতে 108টি নীলপদ্ম লাগে। কিন্তু এই দেবী তো মর্তের অবহেলায় সৃষ্টি হওয়া এক প্রতিহিংসার প্রতিমূর্তি। তার মুন্ডমালার 108টি পুঁতি যদি মানুষের রক্তমাখা মুন্ডু দিয়ে পূর্ণ না হয়, তবে এই মৃত গ্রাম কোনোদিন মুক্তি পাবে না। গত 100 বছরে এক এক করে সংগ্রহিত হয়েছে 104টি মাথা। তিস্তারটা নিয়ে হলো 105, আর নয়নারটা হবে 106, আর বাকি দুটো। কথাটা শেষ করে ত্রিলোকনাথ অরূপ আর প্রলয়ের দিকে তাকিয়ে এক পৈশাচিক তৃপ্তিতে হাসলেন।
অকাল চণ্ডীর এই অকাল বোধনের পূর্ণাহুতি আজ তোমাদের রক্ততেই হবে। ওই মেয়েটা ওই শব্দ শুনতে পেয়েছিল, তার মানে মা চেয়েছেন তাকে, আর ওই মেয়েটিকে তো মা নিজের সাথে করেই এনেছেন। মায়ের ডাকে যে একবার সাড়া দেয় তাকে যে মায়ের খাদ্যে পরিণত হতে হয়। কথাটা শেষ হতেই চারপাশের সেই নৃশংস ছায়া শরীরগুলো ধীর পায়ে অরূপকে ঘিরে ধরতে শুরু করলো। অরূপ শেষবারের মতো মরিয়া হয়ে ডাক দিল, না শোন, আমি অরূপ, আমার সাথে চলে আয়। কিন্তু বৃথা সে আহ্বান। নয়না তখনও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে তিস্তার সেই মুন্ডুহীন শরীরটার দিকে। আতঙ্কে যখন অরূপের শরীর হিম হয়ে আসছে, তখন আর নিজেকে আড়াল করে রাখতে পারল না প্রলয়। সে দ্রুত ছুটে এসে অরূপের হাত দুটো চেপে ধরল। চল অরূপ চল, ও আমাদের কথা শুনবে না। অরূপ চল। প্রায় জ্ঞান হারানো অরূপকে প্রলয় এক প্রকার হ্যাঁচকা টানে জঙ্গলের গভীরে নিয়ে দৌড় দিতে শুরু করলো। অন্ধকার ঝোপঝাড় ঠেলে তারা যখন কিছুটা এগিয়েছে, ঠিক তখনই আবার সেই ভয়ানক ধাতব শব্দ। সাথে সাথেই ফেটে পড়ল ঢাকের শব্দ আর সেই অতিলৌকিক উলুধ্বনি। দূর থেকে ত্রিলোকনাথের উন্মত্ত চিৎকার ভেসে এলো, জয় মা অকাল চণ্ডী, জয় মা অকাল চণ্ডী। সেই ধাতব শব্দে এক মুহূর্তের জন্য দুজনে স্থির হয়ে গেছিল। তাদের দু চোখ বেয়ে গড়িয়ে পড়ল পরম প্রিয়জনকে হারানোর তপ্ত অশ্রু। নয়না আর নেই, নেই তিস্তাও, কিন্তু থামবার উপায় নেই। তারা দুজনে সেই রাতে উধাও হলো বনকাটির গভীর অরণ্যের বুকে। জয় মা অকাল চণ্ডী, জয় মা অকাল চণ্ডী। পরের দিন সেই জঙ্গলে পুলিশ এসেছিল ঠিকই, কিন্তু তারা সেখানে কোনো মন্দিরের ধ্বংসাবশেষ বা বলির চিহ্ন পায়নি। অম্লানবাবুর দেহ রান্নাঘর থেকে উদ্ধার হলেও সহদেব আর ত্রিলোকনাথের কোনো হদিশ মেলেনি। তিস্তা আর নয়নার কোনো চিহ্ন জঙ্গল দেয়নি। অরূপ আর প্রলয় যখন উন্মাদের মতো পুলিশকে সেই মুন্ডুহীন লাশের বর্ণনা দিচ্ছিল, পুলিশ সেটাকে নিছক তাদের মস্তিষ্কের বিকার বলে ধরে নিয়েছিল কেবল। অভিশপ্ত সেই রাত আজ কেবল অরূপ আর প্রলয়ের স্মৃতিতেই বেঁচে আছে। পুলিশ বা পরিবারের লোকজন তাদের নিয়ে অনেক কাটাছেঁড়া করলেও শেষ পর্যন্ত কোনো লাভ হয়নি। নিজেদের মানসিক ভারসাম্য পুরোপুরি হারিয়ে অরূপ আর প্রলয় এখন মানসিক হাসপাতালের চার দেওয়ালের নির্জনতায় দিন কাটায়। তবে রাতের একটা বিশেষ প্রহরে তারা আজও অস্থির হয়ে ওঠে। চিৎকার করে তারা সবাইকে অনুরোধ করে, ওই ওই আবার বাজছে সেই ঢাকের শব্দটা, ওই ওই যে আবার বাজছে ঢাকের শব্দটা। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওটাকে থামা, ওটাকে থামাও, ওটাকে থামিয়ে দিয়ে বলো। ওই সাংঘাতিক উলুধ্বনি আমার মাথাটাকে ছেড়ে খাচ্ছে। আমার কান খাচ্ছে, ওটাকে থামিয়ে দিতে বলো, ওটাকে থামিয়ে দিতে বলো। কিন্তু ডাক্তাররা দীর্ঘশ্বাস ফেলে বলেন ক্রনিক হ্যালুসিনেশন। কিন্তু অরূপ আর প্রলয় জানে ওটা কল্পনা নয়, ওটা অকাল চণ্ডীর বাকি থাকা দুই শিকারের জন্য আহ্বান।